আপোষযোগ্য যেগুলো রাখা হয়েছে সেখানে ইন্টারেস্টিংলি সাইবার বুলিং ইত্যাদি ওগুলো আপোষযোগ্য করা হয়েছে, কিন্তু ধর্মীয় অনুভূতিতে কেউ যদি আঘাত আনে সেটা আবার আপোষযোগ্য না। অথচ আমরা জানি সেখানে অনেক ধরনের ভুয়া মামলা হয়, মিথ্যা মামলা হয়, হয়রানিমূলক মামলা হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই যারা খুবই অর্থোডক্স ভিউ না নেন, একটু ডিসেন্টিং ভিউ নেন, একটু প্রশ্ন করেন, মেবি মারফতি টাইপের এরকম অন্য যারা সংখ্যাগরিষ্ঠ ধর্মের না, তাদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে এইসব মামলাগুলো হয়। তো এখানে কেন আপোষযোগ্য রাখা হবে না সেটা বুঝলাম না। আরেকটা ফাইনাল দুটো প্রসিডিউর পয়েন্ট, আরেকটা হলো স্যাংশনের ক্ষেত্রে, এটা ওই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ব্যাপার, যেটা বলছিলাম যে ঔপনিবেশিক আমলের যে রক্ষা কবচ ছিল সেটা আমরা রাখছি না। আগে যেটা ছিল যে এরকম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জিনিসটা যদি আলটিমেটলি রাখা হয়, ওরকম মামলা করলে সেখানে আপনার এটা ভালো করে পর্যবেক্ষণ করে এটার জন্য একটি অনুমোদন নিতে হয়। আগে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিতে হয়, এটা ভাবা যেতে পারে কোথায় থেকে নেওয়া হবে, কিন্তু ওটা হ্যাঁ মানে সরি আইনে আছে, আমাদের সিআরপিসিতেও আছে, বাট আমি বলছি যে আমরা ওইটা ওভাবে রাখবো না অন্য কাউকে দায়িত্ব দেবো কিনা এটা দেওয়ার। বাট ওইটা থাকাতে যেটা সুবিধা হয় যে এখানে আপনার আমরা যে কেউ গিয়ে যে কোনো সময় মামলা ঠুকে দিতে পারি না, সো একটা ইম্পর্টেন্ট ব্রেক হিসেবে কাজ করে, কিন্তু আমাদের সিএসএ টিএসএ এগুলোর মধ্যে এটা নাই, সো ওটা একটু বিবেচনা করা দরকার। আর রেস্টের ব্যাপার যেটা ফাহিম ভাই বললেন, হ্যাঁ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে এগেন এই বিষয়টা আসছে যে আমাদেরকে এই আইন অন্য আইনের সাথে দেখতে হবে যে কিভাবে এগুলো আসলে একসাথে কাজ করে। সেখানে যেমন বলা আছে যে উনি গ্রেফতার করতে পারবেন, কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এখন কার্যবিধিতে সুস্পষ্টভাবে বলা নেই, যে বলা আছে তল্লাশি ইত্যাদি কীভাবে করবেন, বাট গ্রেফতার যদি আপনি করেন ওয়ারেন্ট ছাড়া, তখন কার্যবিধিতে অত বেশি কিছু বলা নেই। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়েছে অনেক আগে, এখন অলমোস্ট 2 দশক আগে দিয়েছিল প্রথমবারের মতো, যে ওই যে আপনার নাম পরিচয় দিতে হবে, কেন গ্রেফতার করছেন, কোথায় নিচ্ছেন ইত্যাদি ইত্যাদিগুলো দিতে হবে, এবং তার আত্মীয় স্বজনের সাথে বা আইনজীবীর সাথে পরামর্শ এবং দেখা করার সুযোগ দিতে হবে। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার, আই থিঙ্ক এটা আমাদের সবাই মিলে একটু আওয়াজ তোলা উচিত। এই রক্ষা কবচগুলো সুপ্রিম কোর্ট দিয়েছে অ্যাগেন প্রায় 10 বছর আগে, কিন্তু আমরা সবাই জানি এগুলো মানা হয় না। আগের সরকার এই মিনিমাম এগুলো রক্ষা কবচ তেমন কিছু না, তাই না, খুব আহামরি কিছু না, কিন্তু মিনিমাম এইটা নিয়ে গত সরকারের আমলে একটা রিভিউ পিটিশন দাখিল করা হলো পুলিশের আবদারে, যে আমরা কাজ করতে পারছি না, মানে মানুষজনকে বলতে হয় আমরা কারা, কে, কিনো, কেন, আমাদের নাম কি, কেন তাকে তুলে নিয়ে যাচ্ছি, এটা বলতে হয়, এটা খুবই কষ্টকর, এগুলো আমরা করতে চাই না। সো এবং বলা হয়েছে যে এইসব রক্ষা কবচ যদি থাকে তাহলে পুলিশ তাদের কাজ করতে পারবে না এবং অপরাধ কিন্তু চলতেই থাকবে, রোধ করা যাবে না। আনফর্চুনেটলি সুপ্রিম কোর্ট এই পিটিশনটা গ্রহণ করেছেন, এবং যদিও ওনার কোনো স্থগিতাদেশ দেননি, এটা এখন কোর্টে পেন্ডিং। এখন বড় প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি এটা নিয়ে, তারা কি রক্ষা কবচগুলো চান, তারা কি চান যে মানবাধিকার সুরক্ষা করা হোক, এরকম করে মানুষজনকে রাতারাতি তুলে না নেওয়া হোক? আই থিঙ্ক আমার পরে দিদার বললে উনি সবচেয়ে স্পষ্টভাবে বলতে পারবেন যে এটাতে কেন অন্তর্বর্তীকালীনের সরকারের অবস্থান আমাদের কাছে পরিষ্কার করা উচিত।